পাশ্চাত্যে যাকে অটোমান সাম্রাজ্য বলে ব্যাখ্যা করা হয়, তুরস্কের ভাষায় সেই সাম্রাজ্যের নামই ওসমানী সাম্রাজ্য। এই শাসক পরিবারের সদস্যদের বলা হতো ওসমানী। ওসমানী সাম্রাজ্যের সূচনা হয়েছিল ওসমান নামের এক গোত্রপতির হাত ধরে, স্থানীয়ভাবে যাকে বলা হতো ওসমান বে। বর্তমান তুরস্কের আনাতোলিয়ায় ছোট্ট একটি এলাকা থেকে ওসমানীয়দের রাজত্ব শুরু হয়েছিল। পরবর্তীতে তা লাখ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এশিয়া ছাড়িয়ে ইউরোপ, আফ্রিকাতেও বিস্তৃত হয়। অথচ ৬০০ বছর ধরে তৈরি হওয়া ওসমানীয় সাম্রাজ্যের পতন হতে মাত্র কয়েক বছর লেগেছিল। অটোমান সুলতানদের পূর্বপুরুষ যাযাবর তুর্কম্যানরা ছিলেন মধ্য এশিয়ার বাসিন্দা। সেখান থেকে ১০ম শতকে তারা আজকের ইরানের ভেতর দিয়ে নিজেদের বসবাসের উপযোগী জমির খোঁজে বের হন। একাদশ শতকের দিকে তারা আর্মেনিয়া এবং আনাতোলিয়ার ভেতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন। সেই সময় ওই এলাকা ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে। তখন ওই এলাকার কাছেই ছিল সেলজুক সাম্রাজ্যের সীমানা। সেলজুকদের পক্ষে সীমান্ত এলাকায় লড়াই করে ভূমি বরাদ্দ পেয়েছিল তুর্কম্যানদের কাই গোত্র, যার প্রধান ছিলেন এরতুরুল গাজী। এরতুরুলকে বলা হতো এরতুরুল বে, মানে তিনি বেলিক প্রধান। তুরস্কের ভাষায় বে মানে ছোট ছোট অধিপতি, যারা নিজেদের গোত্র বা বিশেষ এলাকা শাসন করতেন। সেলজুক নিয়মে এসব বেলিক প্রধানদের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার নিশ্চয়তা দিতেন সুলতান। তবে এর বদলে প্রয়োজনে তার পক্ষে যুদ্ধ করতে হতো। কাইদের অবস্থান সীমান্ত এলাকায় হওয়ায় তারা সেই এলাকার পশ্চিম আনাতোলিয়ায় বসবাসকারী অন্যান্য গোত্রের সঙ্গে মিলে একটি সামরিক শক্তি তৈরি করে। মঙ্গলদের হামলায় সেলজুক রাজত্বের অবসান হলে তাদের এলাকা বিভিন্ন গোত্রপতিদের মধ্যে ভাগ হয়ে যায়। এই গোত্রপতিরা মঙ্গলদের কর দিয়ে নিজেদের এলাকা শাসন করতেন। অবাধ্য হলে সহ্য করতে হতো মঙ্গল হানা। কাই গোত্রের প্রধান এরতুরুলের মৃত্যুর পর গোত্রপতি হন তার সন্তান উসমান। তার নামেই পরবর্তীতে ওসমানী রাজত্ব বা অটোমান এম্পায়ারের জন্ম হয়। তার লোকজনদের ডাকা হতো ওসমানী। কাগজে কলমে ১২৯৯ সালকে ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠার বছর ধরা হয়। ১৩০১ সালে প্রথমবারের মতো বাইজেন্টাইনের একটি বাহিনীকে যুদ্ধে পরাজিত করেন ওসমান। ওই যুদ্ধক্ষেত্র বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল থেকে খুব একটা দূরে ছিল না। মূলত ওসমানের পরিচিতি তখন থেকেই। এরপর থেকে ওসমান ও তার গোত্রের পরবর্তী শাসকরা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বহু দেশ দখল করেন। এই সাম্রাজ্যের আওতায় ছিল আজকের তুরস্ক, হাঙ্গেরি, সার্বেরিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, মিশর, মেসিডোনিয়া, রোমানিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলের বড় একটি অংশ। পরবর্তী ৬০০ বছর অটোমান সাম্রাজ্য টিকে ছিল। তবে ১৬ শতক থেকেই অটোমান সাম্রাজ্যের জৌলুস কমতে শুরু করে। তারা দ্বিতীয় দফা ভিয়েনা দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্যের পতন শুরু হয়। এছাড়া ১৮ শতকে প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হ্যাবসবার্গ সাম্রাজ্যের তুলনায় ওসমানীয়দের সামরিক শক্তি কমে যায়, আর সেটার চূড়ান্ত সমাপ্তি করে দেয় প্রথম বিশ্বযুদ্ধ। তার আগে বেশ কয়েকটি যুদ্ধে অনেকগুলো এলাকা ওসমানীয়দের হাতছাড়া হয়ে যায়। ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, মালদোভা, সার্বিয়া, মন্টেনেগ্রো অটোমান শাসক থেকে বেরিয়ে স্বাধীন হয়ে যায়। বেশ কিছু এলাকা রাশিয়ার কাছে হারায় অটোমানরা। ১৮ শতকে অটোমান শাসনের বিরুদ্ধে একাধিক দেশে বিদ্রোহ শুরু হয়। আর্মেনিয়া, গ্রিস, মিশর, আরব এলাকায় যুদ্ধ শুরু হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় ও তুরস্ক সহ বিভিন্ন দেশে জাতীয়তাবাদের উত্থান অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। ইউরোপ, আমেরিকায় পড়াশোনা করতে আসা তুরস্কের তরুণরা চাইছিলেন তুরস্কে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে। ইউরোপীয় অনেক দেশের মতো সুলতানের পদ হবে সাংবিধানিক, দেশ শাসন করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এরা তরুণ তুর্কি বা ইয়াং টার্ক নামে পরিচিত ছিল।
তারা 1908 সাল সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে সুলতানকে বাধ্য করে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ না হলে ওসমানী সালতানাত একেবারে বিদায় নিত কিনা সন্দেহ আছে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সঙ্গে যোগ দেয়। যুদ্ধে জার্মান অক্ষশক্তির পরাজয়ের পর বেশ কিছু অপমানজনক শর্ত মেনে নিতে হয় তুরস্ককে। সেভ্রস চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। ভূমধ্য সাগর উপকূল চলে যায় ইটালির হাতে, এজিয়ান সাগরের উপকূল যায় গ্রিসের দখলে, টার্কিশ প্রণালী দেওয়া হয় আন্তর্জাতিক শক্তির হাতে। সেই সঙ্গে আর্মেনিয়ার বড় একটি অংশ স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়। তুরস্কের জন্য অবমাননা করে চুক্তির কারণেই ক্ষুব্ধ হয়ে উঠেছিল তরুণ তুর্কিরা। তারা বিভিন্ন শহরে বিক্ষোভ করতে শুরু করে। সেই বিদ্রোহ দমনে তুর্কি জেনারেল মোস্তফা কামালকে আনাতোলিয়ায় পাঠান সুলতান ষষ্ঠ মেহমেদ। কিন্তু সেখানে গিয়ে কামাল বরং জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতা হয়ে ওঠেন। আনাতোলিয়া নিয়ন্ত্রণে নেয়ার জন্য গ্রিস বিশেষ একটি বাহিনী পাঠায়। তার প্রতিক্রিয়ায় 1919 সালের মে মাসে শুরু হয় তুরস্কের স্বাধীনতার লড়াই। গ্রিস, আর্মেনিয়া, ফ্রান্স আর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে তুর্কি জনগণ। জাতীয়তাবাদীরা আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পাল্টা সরকার তৈরি করে। এই বাহিনী গ্রিক আর ফরাসিদের তুরস্ক থেকে বিতাড়িত করতে সক্ষম হয়, কিন্তু ব্রিটিশরা তখনও ইস্তাম্বুল দখল করে রেখেছিল। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সভায় 1920 সালের 23 এপ্রিল মুস্তফা কামাল আতাতুর্ককে স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। এরপরই ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে সালতানাত বাতিলের প্রস্তাব তুলে ধরেন মুস্তফা কামাল আতাতুর্ক। 1 নভেম্বর অটোমান সালতানাত বিলুপ্তির পক্ষে ভোট দেয় তুরস্কের পার্লামেন্ট। এর 17 দিন পর সুলতান মেহমেদ একটি ব্রিটিশ জাহাজে করে মাল্টার উদ্দেশ্যে চলে যান। খলিফা হিসাবে তার স্থলাভিষিক্ত হন রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সুলতানের কাজিন আব্দুল মেসিদ। তখনও ইস্তাম্বুল পশ্চিমা যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। লুজান চুক্তির পর 1923 সালের 2 অক্টোবর তারা ইস্তাম্বুল ছেড়ে চলে যায়। 2 বছর পরে অটোমান খেলাফতও বিলুপ্ত করা হয়।